সাপ ঢুকে গেছিলো, মানে সাপ ওই ব্যাঙ খেতে যায় আসে সেই। আমার ঘুম থেকে উঠেই যেন যুদ্ধ শুরু হয়ে যায়, একদণ্ড বসার তো সময় থাকেই না, এমন কি বলতে পারো সকালবেলায় টিফিন খাওয়ার সময়টাও থাকে না। তার মধ্যে ওষুধ খাওয়ার জন্য আজকে উঠেছি একটু লেটে। ব্যাস, যেদিন কি ঘুম থেকে দেরিতে উঠবো, জল খাওয়া তো অনেক দূরের কথা, নিঃশ্বাস ফেলার সময়টুকু পাই না আমি। আমি অনলাইন থেকে দুটো বটি অর্ডার করেছি, একটা ঠাকুর ঘরের জন্য, একটা রান্নাঘরের জন্য। আমার রান্নাঘরের বটিটা ধার ছিল না, সেই কারণে দেখো এই বটিটা নিয়েছি। বেশ ভালো, খারাপ না। কালকে একবার হাত কেটে গেছে, ঠিক আছে, তো আজকের থেকে কাটাকুটি শুরু করব। আর ঠাকুর ঘরের জন্য একটা নিয়েছি, ঠাকুর ঘরেরটা সুন্দর আর একটু মানে একটু ডিজাইন টাইপের, আর এটা নিয়েছি রান্নাঘরের জন্য। তো আমার এরকম বটি ছিল না, মানে ধারালা, তো ওই জন্যই বিশেষ করে আরও নেওয়া এই বটিগুলো। তো এই জিনিসটা কেমন হয় এখন দেখা যাক। আমার মোটামুটি তো ভালোই দেখে মনে হচ্ছে। এবার হাত কালকে একবার গেছে বোনানো ভালো করে, কেটে দেখি। কালকে জানো তো শরীরটা ভালো ছিল না, মাছগুলো এনে একটু হালকা করে ধুয়ে প্লাস্টিকে ভরে রেখে দিয়েছিলাম। আর আজকে আমার মনে পড়েছে মাছগুলো প্লাস্টিকের মধ্যে ভরা আছে, মানে বক্সগুলো ধোয়া ছিল না, সেই কারণে আবার বক্সগুলো ধুয়ে মাছগুলোকে রাখবো, ওই জন্য বরফটা ছাড়তে দিলাম। আর আজকে নতুন বটিতেই কাটবো, দেখি কেমন কাটা যায়। ও মা, দারুণ কাটা যাচ্ছিলো, সুন্দর কাটা যাচ্ছিলো, মানে যেখানে আমাকে বলতে পারো ওই বটিটাতে কাটাই যায় না একদম কোনোভাবে, এই বটিটা খুব সুন্দর কাটা যাচ্ছে। আমি না অনেক দিন ধরে জানো তো পাতের বটি খুঁজছিলাম, কিন্তু এখনকার দিনে পাতের বটি সুন্দর পাওয়া খুবই মুশকিল। বাবাকে অনেকবার বলেছি যে বাবা আমাকে একটু বানিয়ে দাও, কিন্তু বাবাও জানো তো সেইভাবে সময় হয়ে উঠছিল না, বলতে পারো পাচ্ছিলই না। তো এখানে আমি অনলাইনে দেখলাম জিনিসটা ভালো, তো আমি নিয়ে নিয়েছি। আর দামটাও খুব একটা বেশি নেয়নি, মোটামুটি ঠিক দামের মধ্যেই নিয়েছে। এবার তোমরা আমাকে বলতে পারো যে দিদি তোমার যে এত ছুরির কালেকশন ছিল সেগুলো কোথায়? আমি নিজেও খুঁজে পাচ্ছি না ঘর শিফট করার পর। বললাম না তোমাদেরকে যে অনেক জিনিস আমি পাচ্ছি না, তো তার মধ্যেই ছুরিগুলো হচ্ছে একটা ব্যাপার যে আমি পাচ্ছি না। আর যে ছুরিগুলো আছে সেগুলোতে সবজি কাটতে বেশ প্রবলেম হচ্ছে। এখানে কাঁচকলা, পেঁপে, আলু এসবই কেটে নিচ্ছি। অনেকে বলবে দিদি নিচে কিছু পেতে কেন পাতক মানে কাটাকুটি করো না? তো আমি বলি তোমাদেরকে, রান্নাঘরে যদি কাটাকুটি করি না, তো আমি আর নিচে কিছু পাতি না। তার কারণ হচ্ছে এখানকার শানটা, মানে এই রান্নাঘরের শানটা না একটু আলাদা টাইপের, মানে সিমেন্টের জাস্ট করা আছে, এর উপরে কোনো রকম লেপ দেওয়া নেই। তো এখানে কাঁচকলা, পেঁপে, আলু কেটে নিলাম, মাছের ঝোল করব পাতলা করে। যেহেতু ওষুধ চলছে, প্রীতম আমার দুজনেরই চলছে ওষুধ, সেই কারণে একদম হালকা পাতলায় রান্নাই করব। এখানে তো সব কিছু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এরপর দেখো এই যে চালের ড্রামটা আছে, এই চালের টিনটা, মানে যেটাতে চাল ভরে রাখি, সেটা আজকে ধোবো, কারণ নতুন চাল আসবে। আর প্রত্যেকবার নতুন চাল আনার সময় না আমি এই টিনটাকে ধুয়ে নিই পরিষ্কার করে। তো এক্সট্রা কিছু চাল ছিল, সেগুলোকে এরকম একটা ব্যাগের মধ্যে ভরে রাখছি, মানে আর একটা টাইম করলে ভাতটা হয়ে যাবে এটাতে। সকালে একবার রান্না হয়েছে, এখন একবার হবে, আর রাতে শুধু একটুখানি ভাত করলেই হয়ে যাবে। এই যে আমাদের এই বাগানটা দেখো আগে কতটা নোংরা ছিল, এখন কিন্তু আস্তে আস্তে ব্যবহার করতে করতে পরিষ্কার করে ফেলেছি। আমার এই পেছন দিকে বাগানটা দেখে অনেকেই আমাকে বলছো, বৃষ্টি দি এখন তো নাই ঠিক আছে, তুমি বর্ষাকালে কি করবে? কিন্তু বিশ্বাস করো আমার এই ভয়টা অনেক আগের থেকেই আছে, যে জানি না বর্ষাকালে কি হবে, কিন্তু কিছু করার নেই। শিলিগুড়ির ঘরটার কথা মনে আছে, সেই টিনের ঘরটার কথা? বিশ্বাস করবে না, মানে এর থেকে খারাপ পজিশন আমি পার করেছি, তো এটা তো পার করে নিতেই পারবো হাসি মুখে। আর এখন না কোনো কিছুতে না ভাবি না এত যে কী করে পার করব, কেন কী করে হবে সব কিছু, কেননা এত খারাপ খারাপ পরিস্থিতি দিয়ে গেছি না, এখন আর ভয় লাগে না যে না এটা পারবো না ওটা পারবো না। আর দেখো কাঠের এইগুলো দিয়ে জানো তো এই ড্রেনগুলো ঢেকে দেওয়ার পর একটু মানে ভালো হয়েছে, মানে মশা মাছি উপদ্রবটা একটু কমেছে, মানে এই দিকটা তো খোলাই যাচ্ছিলো না মশার জন্য। তো এইখানে দেখো ভালো করে টিনটা, মানে এই যে এটা আছে এটা খুব ভালো করে মেজে নিলাম। আমি এটা শিলিগুড়ি থেকে কিনেছিলাম, মানে শিলিগুড়িতে কিছু কিছু জিনিস কিনেছিলাম। আর আমার এত কোমরে ব্যথা করছে, দেখতেই পাচ্ছ, কাজ করছি আর কোমরে হাত দিচ্ছি, কাজ করছি আর কোমরে হাত দিচ্ছি। আসলে কাল অবধিও এত কোমরে ব্যথা, মানে আমি কাজ করতেই পারছি না একদম কোমর নামিয়ে, এত যন্ত্রণা করছে। আর যাদের সিজারে বাচ্চা হয়েছে তারা তো ভালো করেই জানো এই অবস্থায় কি হয়, মানে এত কোমরের যন্ত্রণা হয় না এই সময়টাতে। আসলে বাচ্চা হয়ে যাওয়ার পরই না মেয়েদের হাড়ের মধ্যে ক্যালসিয়ামটা এত কমে যায়, তো সেই কারণেই হয়।
আজ কিছুদিন ধরে মানে বলতে পারে ওই 2 দিন ধরে জানো তো এই দিকটা ঝাঁট পড়েনি। মানে শনিবার দিনকে ঝাঁট দিয়েছি আর শুধু রবিবার আর সোমবারটা আমি ঝাঁট দিতে পারিনি। তাই যে জল ঢেলে প্রথমে ঝাঁট দিয়ে দিচ্ছি, কারণ এইদিকে ওই যে বললাম তোমাদেরকে সবই ঠিক আছে, কিন্তু পিঁপড়ে এইসবের উপদ্রবটা আছে। কিন্তু গাছগুলো কেটে দেওয়ার পর এই ঝামেলাগুলো আমার অনেক চলে গেছে। প্রীতমকে বলেছিলাম ঝাঁটাটা না একটু লাঠি দিয়ে বেঁধে দিতে, কিন্তু ওই যে ওরার সময় হচ্ছে না। দেখো কোমর নামিয়ে আমি আর করতে পারছি না, এত কোমরে ব্যথা। ওষুধ চলছে আর কাজ চলছে, সবটাই চলছে। এবার তোমরা অনেকে বলবে বৃষ্টি করো না, কিন্তু কি করব বলো, আমি না করলে করবেটা কি? আর প্রীতমই বা কত করবে বলো। সেই কারণে জানো তো আমি মাঝে মাঝে এগুলো করতে শুরু করে দিই। আর এগুলো আমার আজকে কাজ না, এগুলো রেগুলার এই বাড়িতে আসার পর থেকেই এগুলো আমার কাজ। এই শরীরটা খারাপ হওয়াতে 2 দিন বন্ধ ছিল। যাই হোক, এইদিকে জল ঢেলে ঢেলে আমাকে পরিষ্কার করে নিতে হচ্ছে। এই দিকে বারান্দাটা না আমি 2বার করে পরিষ্কার করি। একবার হচ্ছে তোমার ওই বিকাল দিকে জল আসে তখন করি, আর একবার হচ্ছে এই সকাল দিকে। তো এই যে দেখো এগুলো সব সেদ্ধ হয়ে গেছে, এগুলোকে আমি তুলে নিচ্ছি। এবার বাকি রান্নাগুলো করব। এই যে কই মাছ আছে আর একটু বড় মাছ নিয়েছি। এই যে এতক্ষণ পর আমি একটু জল খেলাম জানো। সকালবেলায় আজকে কিছু খাইনি বলতে পারো। ওই 2টো ভাত ছিল কালকের, ওগুলো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, শুধু নুন আর তেল মাখিয়ে খেয়ে নিয়েছি। মানে আর আলাদা করে কিচ্ছু করিনি। বিশ্বাস করবে না, আমি মাছগুলোতে এত কিছু মাখালাম তারপরেও যেন মাছগুলো থেকে লালা কাটছে না। কী যে করি না আমি বুঝতে পারছি না জানো, আমার নিজেরই দেখে ঘৃণা লাগছে। এইগুলো কী করে বলো তো। আর আমার অবস্থাটা একবার দেখো কী পরিমাণে ঘেমেছি আমি। মানে এই ঘাম শোকাচ্ছে আর আবার ঘামছি, এমনি করে করে ঠান্ডা লেগে যাচ্ছে। এই যে দেখো নুন মাখিয়ে কতবার করে ধুচ্ছি, এই যেন লালা কাটছেই না কই মাছের। আর ডাক্তার বলেছে এই এখন না মানে আমাকে প্রীতমকে একটুখানি জ্যান্ত কই মাছ বা ছোটো জাতীয় মাছগুলো খেতে। আমরা তো এমনিতেই খাই ছোটো জাতীয় মাছগুলো, খুব একটা বড় মাছ আমাদের খাওয়া হয় না। তারপরও প্রীতম একদমই মাছ খেতে চায় না। যা হোক, এরপর আমি আর কিছু বলবো না ওকে, এরপর ওকে মাছটা আমি খাওয়াতে পারবো। সকালবেলায় প্রীতমকে দই, আলু সেদ্ধ, ভাত, একটু পেঁপে সেদ্ধ, মানে ও না গরমে বললো আমাকে এগুলো হালকা হালকা করে দিতে, তাই হালকা হালকা করে দিয়েছি। আর রাতের জন্য এই যে একবারে মাছের ঝোল করে নিচ্ছি। এই ঝোল দিয়েই 2বেলা হয়ে যাবে। আর কত রান্না করব বলো তো, একই গ্যাসের এই প্রবলেম চলছে। মাঝে মাঝে মনে হচ্ছে একটা উনুন কিনে নিয়ে আসি, উনুনে রান্না করি। কারণ যে পরিমাণে গ্যাসের সমস্যা হচ্ছে, যদি 2টো টাকা সঞ্চয় করা যায় আর কি, ওই আর কি। তো এখানে ছোটো ছোটো চিংড়িও ছিল, এগুলো একদম জ্যান্ত ছিল জানো তো। এগুলো বেছে কেটে আমি আবার নিয়েছি। আমি সব কালকে না আর স্টোরেজ বক্সের মধ্যে ভরতে পারিনি। এই সপ্তাহটা পুরো মাছে মাছেই চলে যাবে, ভালো করে বুঝতে পারছি। আর এই গরমে মাংস খেতে ইচ্ছা করছে না, এই অর্কর জন্যই মাংসটা আনতে হচ্ছে। তো মাছগুলোকে একদম হালকা করে ভেজে নিয়েছি। এই কড়াইটার লিঙ্ক আমার কাছে সবাই চাইছো, এই কড়াইটা আমি অনলাইন থেকেই নিয়েছি, তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা করবে। আমার এই 5 ফোড়ন দিয়ে মাছের রান্না করতে দেখে অনেকে আমাকে বলেছে তুমি বাঙাল বটো। না গো, আমি ঘটি, কিন্তু আমার না রান্না ট্রাই করতে খুবই ভালো লাগে সব রকমের। আর এই 5 ফোড়ন দিয়ে ঝোল টোল খুবই ভালো লাগে। তো এখানে 5 ফোড়ন দিয়েছিলাম, তারপর সবজিগুলো একটু হালকা করে সেদ্ধ করা ছিল, সেগুলো ভেজে নিলাম। আর বাটা মশলার মধ্যে কী কী দিয়ে দিচ্ছি বলে দিই। আদা একটুখানি বেটেছি, তার মধ্যে একটু জিরে, ধনে গুঁড়ো আর একটু কাঁচা পাকা লঙ্কা বাটা, আর একটু নুন হলুদ দিলাম। বেশ ভালো করে ভাজা ভাজা করে কষে নিলাম। আর বাকি মাছগুলো সব এখানে ফ্রিজে ভরে রাখলাম। ফ্রিজটা একদিন বাগাতে হবে, মানে সুন্দর করে গোছাতে হবে, পরিষ্কার করতে হবে। দেখি কবে সময় হয় তবে এবার করব। পুরো নাইটি দেখলে আমার ভিজে গেছে, ওইভাবেই কাজ করতে হয়। আর গরমটা তো খুব বিচ্ছিরি রেখেছে। তো এখানে রান্না করি একদিকে, আর একদিকে বাসন মাজি। এই নিয়ে আমার 4বার বাসন মাজা হয়ে গেল। মাঝে মাঝে মনে হয় সব বাসন এক জায়গায় জড়ো করে রাখি, একবারে মাজবো। তারপর আবার মনে হয় যে এখন শরীরটা ভালো রয়েছে, তারপরে কিছুক্ষণ 5 সেকেন্ড পর যদি শরীরটা খারাপ থাকে তাহলে সব বাসন জড়ো হয়ে যাবে, আবার প্রীতমকে কাজ থেকে এসে ওগুলো মাজতে হবে। আর যদি সবসময় ওই কাজ করতেই থাকে তাহলে বেচারা রেস্ট আর কখন পাবে। সেই কারণে আমি ওই একটু একটু করে মেজে নিই। একটুখানি হয়তো জল খরচাটা বেশি হয়, কিন্তু কি আর করা যাবে, ওইভাবেই করতে হয়। এখানে ঝোলটা ফুটেই এসছে। আর আজকে জানো তো সকাল থেকে আমার সেইভাবে জল খাওয়াই হয়নি। আমাকে ডাক্তার পুরোপুরি কালকে বলে দিয়েছে যে জল বন্ধ করে শুধু ওআরএসের জল খেতে, কিন্তু আমি জলই খেতে সময় পাচ্ছি না, তো ওআরএসের জল তো অনেক দূরের কথা। তো এখানে দেখো ঝোলটাও রান্না হচ্ছে, আর এদিকে জল ভরতে ভুলে গেছিলাম ফিল্টারে, তো ভাবলাম জলটা ভরে নিই। আমার এখন এইখানেই ফিল্টারটা রাখতে হয়েছে। এইদিকে অনেকেই বলেছে ওয়াল স্টিকার লাগাতে,
আমার একটু সময় দাও। মানে আমার এখন এমন অবস্থা চলছে, কালকেই আমার কতগুলো টাকা ধাক্কা লেগে গেল ডাক্তার দেখাতে। মানে আমরা দুজন মিলে দেখিয়েছিলাম, তো সব মিলিয়ে অনেকগুলো টাকা ধাক্কা লেগে গেছে জানো তো। একটু সামলে উঠতে না পারলে না, মানে আমি পারবো না বলতে পারো। আমি কেন, প্রীতমও পারবে না, এটা হচ্ছে ব্যাপার। তো এই ঘরটাকে আমাকে মুছে নিতে হচ্ছে। আর রান্নাঘরটা একটু বেশি জল দিয়ে মুছতে হয়, মানে একটুখানি বেশি করে ডিপ করে মুছতে হয়, কারণ বললাম না তোমাদেরকে এটা পুরো সিমেন্টের। আর এইখানটা তো তাও একটুখানি ওই লাল কালারের সিমেন্টটা দিয়ে করা আছে। তো এই জন্য ঘর টর সব মুছে নিচ্ছি, কারণ এখন বাজতে যাচ্ছে প্রায় একটা। কাজ করতে করতে আমার কত দেরি আজকে হয়ে গেছে, সকাল সকাল উঠতেও পারছি না ঘুম থেকে, আর সব কাজ যেন দেরিতে হয়ে যাচ্ছে। আসলে কালকে বললাম তোমাদেরকে ওষুধ শুরু হয়েছে, ওই কারণে প্রীতম আমাকে আর ওঠায়নি, আর প্রীতম নিজেও ঘুম থেকে আজকে উঠতে দেরি করেছে। সেই কারণে দুজনেই আজকে দেরিতে উঠেছি। প্রীতম কাজে চলে গেছে, আর আমি এখানে সব রান্নাবান্না শেষ করে এখন ঘর মুছতে এসেছি। ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম একদম সকালবেলায় উঠে। বাসি ঘর আমি না করে রাখি না, সকালবেলা থেকে ঝাড়টা দিয়ে দিই। মুছাটা হয়তো এত তাড়াতাড়ি সম্ভব হয় না। আর এই যে লাঠি দিয়ে দিয়ে মুছে নিই, মপটা দিয়ে দিই। এই মপটা দিয়ে আমার খুব সুবিধা হয়, নিচে বসে না কোমর নিয়ে আমি পারি না মুছতে। আজকে অনেকগুলো জামা কাপড় ভিজেছি, মনে হচ্ছে আমি আজকে কাচতে পারবো না, কারণ কোমরের ব্যথাটা বেশ বেড়ে গেল আমার এই সব করতে করতে। দেখি যদি সম্ভব হয় কেচে নেবো, আর যদি সম্ভব না হয় কালকের জন্য থাক, কালকে কেচে নেবো। আর যারা বলছে বৃষ্টি ওয়াশিং মেশিন নাও, তাদেরকে আমি বলছি প্লিজ আমাকে আর কিচ্ছু নিতে বলো না, কারণ এই আবার কিছু একটা নিয়ে আবার আমাকে ঘর চেঞ্জ করতে হোক, আর আমি পারছি না। বিশেষ করো ওয়াশিং মেশিন নিলে আমার তো খুবই সুবিধা হয়, কারণ এই ঘরে আসার পর থেকে আমার একটু কাজের চাপটা বেশি বেড়ে গেছে। প্রীতম সেভাবে অতটা সময় দিতে পারে না, কারণ ওর বাইরে কাজগুলো থাকে। এই যে দেখো তোমাদেরকে বললাম না, আমি ঠাকুর ঘরের জন্য একটা বটি নিয়েছি, এই বটিটা নিয়েছি, এত ভালো। এটা আবার জানো তো এইভাবে একটা সিস্টেম আছে যে তোমার ফ্লোরের সাথে খুব সুন্দর করে চিটে যায়। প্রথমে আমি বুঝতে পারছিলাম না এটা কী করে করে, তারপর দেখছি হ্যাঁ এইভাবে করে। তো যাই হোক, আর দেখো আমি যে কোনো ফল এনেছিলাম, তো এটা বাইরে রেখেছিলাম, একটু বেশি পেকে গেছে। আজকে ঠাকুর এটাই জোগাড় দিয়েছে, এই যে একটু আম কেটে দিচ্ছি। আমি আজকে প্রসাদ দেবো, মানে এই ফলটাই শুধু একটু প্রসাদ দেবো। আজকে আর সেরকম কিছুই ছিল না বলতে পারো, এই আমটাই রেখেছিলাম, এই আমটাই ছিল, একটু বেশি পেকে গেছে। তো এখানে পুজোটা দিয়ে দিই সুন্দর করে। কেন জানি না অনলাইন থেকেই আমি যতবার যা কিছু মানে অর্ডার করি আমার বেশ ভালোই যায় জানো তো। তো আমার ঘরে জানো তো এখানে না তেমন কিছু ফুল নেই, এই জবা ফুলগুলোই আছে, তাই এই জবা ফুল দিয়েই ঠাকুরকে পুজো দিই। অনেকে বলে এই ঠাকুরকে এই ফুল দিতে নেই, আসলে ঠাকুর আমার কাছ থেকে যেটা চাইছে আমি সেটাই দিয়ে ঠাকুরকে পুজো দেওয়ার চেষ্টা করছি। আমাদের ঘরের এই সামনেটাতে সাপ ঢুকে গেছিলো, মানে সাপ ওই ব্যাঙ খেতে যায় আসে, সেই সাপ ঢুকে গেছিলো। তো ওইটা দেখে আমার তো বেশ ভয়, প্রীতম গেছিলো ওই তোমার কি কি দিয়ে বার করতে গেছিলো, লাঠি ফাটি দিয়ে নেই, অনেক কিছু দিয়ে বার করার চেষ্টা করলো, তারপর বেরোলো না। তারপরে জানি না বেরিয়েছি কিনা। তো আমাদের এদিকে প্রচুর সাপ। এবার বর্ষাকালটা যে কী করে এখানটাতে কাটাবো, বর্ষাকালে তো প্রচুর হবে। ঘরের মধ্যে শুয়োপোকা ঢুকছে, এখন কমেছে শুয়োপোকাটা। আমাদের এদিকে প্রচুর ব্যাঙ। এবার আমাদেরকে বলো ব্যাঙগুলো কী করে তাড়াবো। কেউ তো অনেকে তো শুয়োপোকা তাড়ানোর টিপস বলেছে, এবার ব্যাঙ কী করে তাড়াবো বলো। আমরা এমন একটা মানে যখন শিলিগুড়ির ঘরটাতে থাকতাম, ওখানে একরকম সমস্যা ছিল। সমস্যা বলতে তোমার ওই শিলিগুড়ির ঘরটাতে খুবই সমস্যা ছিল, টিনের ঘরটাতে। যেমন কি ওই কী বলে শামুক নয়, ওই কী বলে কেন্নাই ফেন্নাই সব উঠে যেত। এখানেও কেন্নাই আছে, আর ছুঁচো ইঁদুরের তো উপদ্রব আছে। দুটো শিলিগুড়িতে দুটো জায়গাতেই কেন্নাই, তোমার মাকড়সা, তারপর বিছে, সব কিছু আমাকে সবাই বলেছিল ওখানে যে বৃষ্টি ওখানে সমস্যাগুলো আছে। আর এইখানেও এই একই সমস্যা। আমরা যে আগের ঘরটাতে থাকতাম, ওই ঘরেও ব্যাঙ ঢুকে থাকতো, দেখো না একটা সাদা রঙের ব্যাঙ। ও আবার কি বাসনের তাকের মধ্যে উঠে যেত জানো, ছিল না ওইটা আবার বিষাক্ত ব্যাঙ ছিল। মানে ওখানেও ব্যাঙের মানে ব্যাঙ কোথাও। তোমরা বলছো তো ঘরের হিসাবে ব্যাপারটা না, ঘরটা এরকমই। হ্যাঁ, বর্ষাকালটা নিয়ে একটু চিন্তায় আমিও আছি যে বর্ষাকালটাতে কী করবো না করবো, এটা নিয়ে আমিও ভীষণ চিন্তায় আছি। আর আমাকে অনেকে জিজ্ঞেস করেছে এসি যখন চালাচ্ছ তোমরা তাহলে আবার মশারি টাঙাচ্ছ কেন। এবার বলি তোমাদেরকে, আমরা তো মধ্যবিত্তদের তো সবসময় মাথায় একটা জিনিস ঘোরে যে সাশ্রয় কী করে করতে হয়। তো আমার মাথাতেও সেটা ঘোরে। তো আমরা তো সারা রাত এসিটা চালাই না, তো যখন এসিটা বন্ধ করে দিই মশাগুলো আবার লাগে।
জানলাগুলোতে অল্প অল্প ছোট ছোট হোল আছে। জানলাগুলোতে বেশ হয়ে আছে, মানে তোমরা ভাবছো তো স্ট্যান্ডই আমরা অনেক কাপড় গুজে গুজে এটাকে মানে কারণ কি পর্দাগুলো ওই জন্য এখন তো টাঙাই নি, পর্দাগুলো এখন ফিটিং করে নিয়েছে। পাশ থেকে বকছে দেখছো, সামনে ক্যামেরার সামনে এসে কথা বলার ক্ষমতা নেই, তো ওই কারণে। আর প্রীতমের এখনো পর্যন্ত টেস্ট করাতে দিয়েছে, জানি না প্রীতম কবে টেস্ট করাবে, টেস্টগুলো কবে করাবে। আর আমি আপাতত এখন অপারেশনটা করাচ্ছি না, তার কারণ হচ্ছে আমার প্রেশারটা খুব লো দিকে আছে, তাই আমি এখন আপাতত করাবো না ভেবে রেখেছি। তো এই ছিল আজকে পুরো দিনের ভিডিও। আমারও করতে ওর তো সেই কি বলেছে আমার দাঁতটা তোলা যাবে না, ওই জন্য ওটা ইয়ে করতে হবে কি বারণ করছে অনেকে, আমি দেখলাম যে ভিডিওতে অনেকে বলেছে করো না। 5টা সিটিং নিতে বলছে। বারণ করছে, প্রচুর খরচা বলেছে জানো তো, ভাবছি টাকা আমি কোথার থেকে বার করব এখন, মানে বুঝতেই পারছো পরিস্থিতি কেমন চলছে। সেই দাদার বিয়ের পর থেকে মানে শুরু হয়েছে। এবার আমার আর প্রীতমের তো বিশাল কিছু ইনকাম না, এটা তোমরা মানো আর না মানো, অনেকে ভাবে হয়তো সোশ্যাল মিডিয়াতে আছে এটা প্রচুর টাকা ইনকাম করে, তেমন না গো, যারা সোশ্যাল মিডিয়াতে তারা বুঝবে। ফেসবুক থেকে তো তেমন ইনকাম হয়ই না, না হওয়ার মতো বলতে পারো। আর ইউটিউব থেকে মানে ওই বলতে পারো যেটা থেকে হয় সেটা থেকে কোনো কিছু করা যায় না। যাই হোক, এবার এত টাকা খরচা হয়ে গেছে এখনো পর্যন্ত, সব কিছু মিলিয়ে বুঝতে পারছি না কি করা যায়, এখন কি করব। শুধুমাত্র ডাক্তারটা দেখিয়ে আসা হয়েছে আর ওষুধগুলো কিনে নিয়ে আসা হয়েছে, এরপরে দেখা যাক কতটা কী করতে পারি। ডাক্তার দেখাতে ওষুধগুলো খাওয়াতে হবে না। দাঁতে ডাক্তার দেখিয়ে সত্যি ওষুধগুলো ফালতু নিলাম। প্রীতমকে বলেছি তাও যে দেখো যদি তোমাদের এখানে কিছু করে কিছু করা যায় তো, কারণ এখন এই মুহূর্তে অপারেশন করাতে পারবো না। প্রায় 8-9 হাজার টাকার একটা ধাক্কা আছে, এই 8-9 হাজার ধাক্কাটা এখন সামলানোর মতো ক্ষমতা সত্যি আমাদের দুজনের মধ্যে কারণ নেই, কারণ আমরা একটু একটু করে বুঝতেই পারছি সবটুকু করছি। আর তারপরে হঠাৎ করে ধাক্কা বলতে এসি আর এই ঘর শিফটিংয়ের পিছনে প্রচুর টাকা চলে গেল, এতটা ভাবিও নি। আর এসিটার পেছনে তো গেলই একটা, তো একটু সামলে চলাটাই ভালো। তো কাল থেকে আবার যুদ্ধ শুরু হবে, সকাল থেকে শুরু হয়েছে, এখনও পর্যন্ত শোয়ার সময় পাইনি। এবার একটু খাওয়া দাওয়া করে এবার শুতে যাব, কাল থেকে আবার সকাল থেকে শুরু হবে সব কিছু। তো চলো আজকে ভিডিওটা এইটুকুখানি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো, টাটা।